সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের অনলাইন শ্রেণী কার্যক্রমে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা কোভিড-19-এর কারণে বিদ্যালয়ে সরাসরি ক্লাস করতে পারছি না। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি সরাসরি তত্ত্বাবধান করছেন বিষয়টি, কবে কখন বিদ্যালয় খুলে দেওয়া যায়। এটা কোনো স্থানীয় বিষয় নয়, এটা একটা জাতীয় বিষয়। ইচ্ছা করলে আমরা সোনার বাংলা উচ্চ বিদ্যালয়টা খুলে দিতে পারি না, কারণ জাতীয় সিদ্ধান্ত হতে হবে। ইচ্ছা করলে নারায়ণগঞ্জের প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া যাবে না, কারণ নারায়ণগঞ্জের ছেলেমেয়েরা লেখাপড়া করবে, ঢাকার ছেলেমেয়েরা লেখাপড়া করবে না, চট্টগ্রামের ছেলেমেয়েরা লেখাপড়া করবে না, এমনটি কিন্তু হবে না। কারণ এই জাতির সকলেই একসাথে সুযোগ সুবিধা পেতে হবে। বাংলাদেশের যে কোনো স্থানে করোনা আক্রান্ত থাকুক, করোনা আক্রমণ থাকুক, সংক্রমণ থাকুক, সারা বাংলাদেশ এ নিয়ে ভাবতে হবে। অতএব আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং প্রতিদিন প্রায় গড়ে 30 জন মানুষ মারা যাচ্ছে এই বাংলাদেশের মানুষ করোনা আক্রান্ত হয়ে। আমাদের একটু সচেতন থাকতে হবে, তা না হলে যে কোনো সময় আমাদের যে কেউ আক্রান্ত হতে পারে। অতএব সে সকল বিষয় চিন্তা করে আমাদের অভিভাবক, আমাদের সরকার, আমাদের প্রধানমন্ত্রী এই বিষয়টি সরাসরি তত্ত্বাবধান করছেন এবং বিদ্যালয়ের শ্রেণী কার্যক্রম বন্ধ রেখেছেন। আমরা যতটুকু চিন্তা করি তার চাইতেও বেশি আমাদের প্রধানমন্ত্রী চিন্তা করেন। আমরা যতটুকু চিন্তা করি তার চাইতেও বেশি আমাদের শিক্ষামন্ত্রী চিন্তা করেন। আমাদের অভিভাবক রয়েছে আমাদের মাথার উপরে। অতএব আমরা বিক্ষিপ্তভাবে চিন্তা না করি, যখন বিদ্যালয় খুলে দিবে, সারা বাংলাদেশে বিদ্যালয় খুলে দিবে, তখন এই সরাসরি পড়াশোনা হবে। আর এই মুহূর্তে তোমরা যারা বিদ্যালয়ে আসছো না, এটা মনে করবে না যে তোমাদের লেখাপড়া শেষ, তোমাদের আর লেখাপড়া করতে হবে না। এমনটি যদি ভাবো তাহলে তোমার জীবন থেকে একটি সময় চলে যাবে। তোমরা যে অবস্থায় আছো সে অবস্থায় তোমরা লেখাপড়া চালিয়ে যাবে। সরকার আপ্রাণ চেষ্টা করতেছে, সংসদ টেলিভিশনে ক্লাস প্রচার করতেছে, তোমরা সেগুলো দেখবে। আমাদেরকে নির্দেশ দিয়েছে আমরা যেন অনলাইনে ক্লাস করি, তারই অংশ হিসেবে আমরা ক্লাস করতেছি। সারা বাংলাদেশে বিপ্লব সাধিত হয়েছে অনলাইন ক্লাসে। শুধু আমাদের বিদ্যালয় নয়, সকল বিদ্যালয়ে ক্লাস হচ্ছে। তোমরা ফেসবুকে, ইউটিউবে গেলে অসংখ্য ক্লাস পাবে। এছাড়াও শিক্ষার আরও অনেক মাধ্যম রয়েছে, বিভিন্ন রকমের ওয়েবসাইট রয়েছে। ওইসব ওয়েবসাইটে গেলে তোমরা সকল বিষয়ে পড়াশোনা করতে পারবে। সকল দিকে তাকালে আমি শুধু পড়াশোনা দেখি। অতএব এই ডিজিটাল মাধ্যমে পড়াশোনার যে সুযোগ, এই সুযোগ আমাদের সময় ছিল না। এই সুযোগ এই সরকারের আমলের সৃষ্টি হয়েছে। তোমরা সেটা কাজে লাগাও। কাজে লাগিয়ে তোমরা তোমাদের পড়াশোনায় ব্যস্ত রাখো। কারণ তোমরা যখন নাকি মেডিকেল কলেজে ভর্তি হতে যাবে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে যাবে, তখন কিন্তু এই কথা বললে চলবে না যে 2020 সালে করোনা আসছিল এজন্য পড়তে পারি নাই। তখন তোমাকে এই কথা বললে হবে না। তখন তোমার মেধা যাচাই হবে, যে ভালো করবে সে এগিয়ে যাবে, আর যে খারাপ করবে সে আগাতে পারবে না। অতএব তোমরা সময়কে অবহেলা না করে প্রতিটা সময় কাজে লাগাবে, লেখাপড়ার সাথে তোমরা সম্পৃক্ত থাকো। আরেকটা জিনিস বলা হয় যে অটো পাস দিয়ে দিবে, এই জন্য তোমরা খুশি। মোটেও খুশি হওয়ার কোনো কারণ নাই, খুশি হওয়ার কোনো কারণ নাই। কারণ অটো পাস যদি দিয়ে দেয় তাহলে দেখো 6-এর পড়ার সাথে 7-এর পড়ার সম্পর্ক আছে, 7-এর পড়ার সাথে 8-এর পড়ার সম্পর্ক আছে। এইভাবে এক একটা ক্লাসের পড়াশোনার সাথে আরেক ক্লাসের পড়াশোনার সম্পর্ক আছে। তুমি যদি আজকে 9ম শ্রেণীর ছাত্র হও, তুমি যদি লেখাপড়া না করো, তাহলে 10ম শ্রেণীতে গিয়ে তুমি 1 বছরে সব পড়তে পারবে না। আচ্ছা, তোমাকে যদি বলা হয় যে সকালে নাস্তা দেওয়া হবে না, দুপুরে খাবার দেওয়া হবে না, রাতে তোমাকে 3 বেলার খাবার একসাথে দেওয়া হবে, তুমি কি খেতে পারবে? নিশ্চয়ই না, কারণ 3 বেলার খাবার কেউ একসাথে খেতে পারে না। ঠিক তেমনিভাবে তুমি যদি লেখাপড়া জমিয়ে রাখো, তাহলে সেই লেখাপড়া তুমি একসাথে করতে পারবে না। অতএব তোমরা যে অবস্থায় আছো সে অবস্থায় থেকেই যতটুকু সম্ভব তোমরা লেখাপড়া চালিয়ে যাও। তোমরা প্রয়োজনে আমাদের শিক্ষকদের ফোন নাম্বার তোমাদের কাছে দেওয়া আছে, তোমরা কঠিন কোনো বিষয় ফোন করে জেনে নেবে। তোমরা ক্লাসের মাধ্যমে, অনলাইন ক্লাসের মাধ্যমে জেনে নেবে। তোমরা বিভিন্ন মাধ্যমে জেনে যতটুকু সম্ভব ততটুকু তোমরা অগ্রসর হতে থাকো, কারণ সময় থেমে থাকবে না, সময় একদিন চলে যাবে। অতএব তোমরা লেখাপড়ায় মনোযোগী হও। আর অভিভাবকদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে বর্তমান যে লেখাপড়া এটা অনলাইন নির্ভর।
এটা টেলিভিশন নির্ভর, গণমাধ্যম নির্ভর। অতএব আপনার ছেলে মেয়েকে সে সকল সুযোগ সুবিধা করে দেন, যাতে করে সে ক্লাস অনলাইনে করতে পারে, টেলিভিশনে দেখতে পারে, সেই সুযোগ সুবিধা করে দেন। হয়তোবা এতে করে কিছু ক্ষতির সম্মুখীন চিন্তা করতে পারেন যে এতে এইসব মাধ্যম ছেলে মেয়ের হাতে দিলে এটা খারাপ হয়ে যায় কিনা, সেটা হলো আপনার একটা তদারকির বিষয়। আপনি যদি তাকে তদারকি করেন, আপনি যদি তাকে সবসময় সামনে রাখেন, আপনার সামনে যদি সে এই মাধ্যমগুলো ব্যবহার করে, তাহলে সে মিসইউজ করতে পারবে না। আপনি তার সাথে ওপেন হয়ে যান, তার সাথে বন্ধুসুলভ আচরণ করুন, আপনাকে যেন সে ভয় না পায়। আর এই আইসিটি যন্ত্রপাতি, এইসব অনলাইন ইন্টারনেট যেন সকলের সামনে সে চালায় এবং আপনি সহ এই ক্লাসগুলো দেখেন, আপনি সহ এই লেখাপড়ার সাথে সম্পৃক্ত হয়ে যান। তাহলে দেখবেন আপনার ছেলে মেয়ে সুন্দর শিখতে পারবে। আর যদি আপনাকে ভয় পায়, আপনি যদি এইসব যন্ত্রপাতি তার হাতে না দেন, মোবাইল না দেন, ইন্টারনেট না দেন, তাহলে সে শিখতে পারবে না, সে পিছিয়ে যাবে। এই বর্তমান যুগে সে পিছিয়ে যাবে। অতএব চিন্তা করে দেখেন একবার যে বাজার, এই বাজারে অসংখ্য প্রয়োজনীয় দ্রব্য বিক্রি হয়, আবার অপ্রয়োজনীয় দ্রব্য বিক্রি হয়, সিগারেট বিক্রি হয়, বিড়ি বিক্রি হয়, জর্দা বিক্রি হয়। এখন আপনার ছেলে কোনটা কিনবে? আপনি তাকে সেই শিক্ষা দিবেন। অতএব এই অনলাইনে, এই ইন্টারনেটে অনেক ভালো জিনিস আছে, অনেক খারাপ জিনিস আছে। আমি যদি ইন্টারনেটে ঢুকি, যদি আমি তাকাই, আমি শুধু লেখাপড়াই দেখতে পাই, শুধু লেখাপড়াই দেখতে পাই। ওই লেখাপড়ার একটা বিরাট জগৎ এখানে। অতএব সেই জগতের সাথে তাদেরকে সম্পৃক্ত করে দেন, তাহলে তারা লেখাপড়া শিখবে এবং ব্যস্ত থাকবে এবং সময় কাজে লাগবে। তো সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের আমি এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি, তোমরা আমাদের বিদ্যালয়ের অনুষ্ঠিত অনলাইন ক্লাসগুলো ফেসবুকে পাবে, ফেসবুকে দেখতে পারবে যখন ক্লাস হয়। আর যখন নাকি এটা পরবর্তী সময় দেখতে চাও, তাহলে SBHS 71, SBHS 71 এই চ্যানেলে গিয়ে, এই ইউটিউব চ্যানেলে গিয়েও তোমরা ওই ক্লাসটি দেখতে পাবে যে কোনো সময়। এরপর তোমরা এগুলো খুব মনোযোগ সহকারে শুনবে এবং শিক্ষকদের ক্লাসগুলো তোমরা অনুসরণ করবে। বিদ্যালয় যখনই খোলা হোক, তখনই এইসব বিষয়ের উপরে তোমাদের পরীক্ষা হবে। তো এসব আশা করি তোমরা এই কথাগুলো মেনে চলবে, মনে রাখবে। এই বলে আমি এখানে আজকে শেষ করছি এবং পরবর্তীতে আমি আমার আজকের একটি ক্লাস উপস্থাপন করব, তোমরা সাথে থাকবে আশা করছি। ধন্যবাদ সকল। সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদেরকে নবম দশম শ্রেণীর পৌরনীতি ও নাগরিকতা বিষয়ের অধ্যায় 7 থেকে পাঠদান করব। তো অধ্যায় 7-এ আমরা চলে যাই। তাহলে এখানে কিছু ছবি তোমরা দেখতে পাচ্ছ। এই ছবিগুলোতে দেখতে পাচ্ছ যে তোমরা কতিপয় নারী এখানে একটি সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়েছে। এখানে দেখতে পাচ্ছ যে তারা বাক্সের ভিতরে কিছু কাগজ ভাঁজ করে ফেলছে। এ থেকে তোমরা অবশ্যই বুঝতে পেরেছ যে এটা ভোটদান একটা প্রক্রিয়া চলছে। এখানে দেখা যাচ্ছে কিছু কাগজে কিছু মার্কা ছাপানো আছে। মার্কা, এই মার্কা 3 প্রকার আছে এখানে। একটা গোলাপি, সবুজ এবং একটু সাদার মতো 3টা কাগজ এখানে আছে। এগুলো ভোট দেওয়ার জন্য ব্যালট পেপার বলা হয়, ব্যালট পেপার। এখানে কিছু পুরুষ সুশৃঙ্খলভাবে দাঁড়িয়েছে, এখানে নারীরা দাঁড়িয়েছে, এখানে ব্যালট পেপার দেওয়া হচ্ছে, এখানে বাক্সে ফেলছে। তাহলে এই প্রক্রিয়াটা, পুরো প্রক্রিয়াটা দেখে মনে হচ্ছে এখানে একটি নির্বাচন হচ্ছে। তাহলে আমরা আজকের পাঠ নির্বাচন, আজকের পাঠ হবে নির্বাচন। তো নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা খাতা কলম বই নিয়ে বসো। আমি তোমাদেরকে এ বিষয়ে কিছু তথ্য প্রদান করব। তোমরা এই তথ্যের উপর ভিত্তি করে আরও পড়াশোনা করবে এবং নির্বাচন সম্পর্কে বিস্তারিত জানবে। তো নির্বাচন এবং নির্বাচক মণ্ডলী, তারপর এর গুরুত্ব, নির্বাচনের গুরুত্ব,
আর নির্বাচনের প্রকারভেদ নিয়ে আজকে আলোচনা করব। নির্বাচন কি, নির্বাচক মণ্ডলী কারা, নির্বাচনের গুরুত্ব কি, নির্বাচনের প্রকারভেদ, এগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করবে। প্রথমেই নির্বাচন। নির্বাচন দেখো, এখানে কিছু ছবি দেখা যাচ্ছে। এই ছবিতে দেখা যাচ্ছে ব্যালট পেপার দেওয়া হচ্ছে। নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ ব্যালট পেপার সরবরাহ করেন। এই ব্যালট পেপারগুলোতে প্রয়োজনীয় সংখ্যক মার্কা ছাপা হয়ে থাকে, ছবি ছাপা হয়ে থাকে। যেই দলের যেই ছবি, যেই দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করেছে তাদের প্রত্যেকের ছবি এখানে ছাপানো আছে। তারপর এখান থেকে ব্যালট নিয়ে এখানে ভোট প্রদান করছে, আর নির্বাচন কর্মকর্তারা সেখানে উপস্থিত আছেন এবং ভোট প্রদান করছেন। একজন নারী ভোট বাক্সে ভোট ফেলছেন। ভোট বাক্সে ভোট ফেলার আগে তিনি একটি গোপন কক্ষে গিয়ে এই যেই প্রতীকে তিনি ভোট দিয়েছেন সেই প্রতীকের উপরে একটি চিহ্ন বা একটি সিল মেরেছেন, সিল দিয়েছেন। দেওয়ার পর এই কাগজটি ভাঁজ করে এই বাক্সের ভিতরে অফিসারদের সামনে ফেলে দিচ্ছেন। আর নির্বাচনের পূর্বে যে কাজগুলো হয় তা হচ্ছে, নির্বাচনে যারা প্রতিনিধি হন, যারা প্রার্থী হন, তারা জনগণের সামনে নিজেকে উপস্থাপন করেন। যেমন বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তিনি জনগণের কাছে ভোট চাচ্ছেন, জনগণের কাছে ভোট প্রার্থনা করছেন। তারপরে বিরোধী দলীয় নেত্রী, পূর্বে প্রধানমন্ত্রী একসময় ছিলেন, তারপরে এই জাতীয় পার্টির নেতারা, তারপরে এই যে আরেকজন রাজনৈতিক নেতা যিনি একসময় প্রেসিডেন্ট ছিলেন, বদরুদ্দোজা চৌধুরী, এরা মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করেন, ভোট চান, জনগণের কাছে ভোট চান, টেলিভিশনে বক্তব্য দিয়ে ভোট চান, জনসভা করে ভোট চান। এভাবে তারা মানুষের সমর্থন কামনা করেন। এই সমর্থন কামনার ভিত্তিতে যার যেই দলের আদর্শ যার কাছে ভালো লাগে তাকে তিনি নির্বাচিত করেন। তাহলে নির্বাচন হচ্ছে কি? নির্বাচন হচ্ছে যে প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া। জনগণ স্বেচ্ছায় স্বাধীনভাবে প্রাপ্তবয়স্ক ব্যক্তি তার ইচ্ছানুযায়ী কোনো প্রার্থীকে নির্বাচিত করা, ক্ষমতায় বসানোর যে প্রক্রিয়া, তাই হচ্ছে নির্বাচন। নির্বাচনের মাধ্যমে একজন ব্যক্তি স্বাধীনভাবে তার পছন্দের ব্যক্তিকে ক্ষমতায় বসাতে পারেন, ক্ষমতা তাদের কাছে দিতে পারেন, রাষ্ট্র পরিচালনা ক্ষমতা দিতে পারেন। এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে নির্বাচিত করতে পারেন। এরপর তিনি এমপি নির্বাচন করতে পারেন, উপজেলার চেয়ারম্যান নির্বাচন করতে পারেন। এইভাবে একজন ব্যক্তি স্বাধীনভাবে তার সমর্থন প্রকাশের যে মাধ্যম, তাই হচ্ছে নির্বাচন। আচ্ছা, এবার আমরা সামনে অগ্রসর হব। এখানে কিছু ছবি দেখা যাচ্ছে। এখানে অনেক পুরুষ কিছু উত্তেজিত অবস্থায় রয়েছে, আর এখানে সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে আছে, এখানেও সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে আছে। এখানে উত্তেজনাবশত কিছু লোক লাঠিসোঁটা নিয়ে নির্বাচন কেন্দ্রের দিকে এগুচ্ছে। নির্বাচনে এমন সহিংস ঘটনা প্রায়ই ঘটে থাকে। প্রার্থীর পক্ষে লোকেরা এভাবে কখনো কখনো সহিংস হয়। তো এই সহিংসতা কোনো অবস্থাতেই কাম্য নহে। এটা হচ্ছে নির্বাচক মণ্ডলী। নির্বাচক মণ্ডলী কারা? যারা ভোট প্রদান করেন, তাদের যে ভোট প্রদান করেন তাকে বলা হয় নির্বাচক। আর যারা ভোট প্রদান করেন একত্রে বলা হয় নির্বাচক মণ্ডলী। এরা হচ্ছেন নির্বাচক মণ্ডলী। এরা একটু ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছে কোনো না কোনো কারণে, এটা নির্বাচক মণ্ডলী। এখানেও নির্বাচক মণ্ডলীরা একটু আরও উত্তেজিত হয়েছেন এবং অফিসাররা তাদেরকে শান্ত করছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে শান্ত করছেন। বাংলাদেশ তথা বিশ্বের বিভিন্ন দেশে নির্বাচনের সময় কিছুটা এমন সহিংসতা ছোটোখাটো হতে দেখা যায়। এটা প্রার্থীর পক্ষে, তার পছন্দের প্রার্থীর পক্ষে অনেক সময় মানুষ বুঝে না বুঝে এ ধরনের বিশৃঙ্খলা ঘটানোর চেষ্টা করেন। তো এগুলো থেকে বিরত থাকতে হবে, কারণ নির্বাচন হচ্ছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের একটি প্রক্রিয়া।
নির্বাচন হচ্ছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের একটি প্রক্রিয়া। এই নির্বাচন সম্পূর্ণ স্বাধীন এবং নিরপেক্ষভাবে নির্বাচক মণ্ডলীকে তাদের সমর্থন প্রকাশের সুযোগ করে দিতে হবে এবং কোনো অবস্থাতেই সহিংসতা প্রদর্শন করা যাবে না। এরকম সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করতে হবে। নির্বাচক মণ্ডলী হলো যারা নির্বাচনে ভোট প্রদান করেন, তাদেরকে বলা হয় নির্বাচক মণ্ডলী। এরপর আমি এখানে কিছু ছবি দেখাবো। এটা হচ্ছে বাংলাদেশের জাতীয় সংসদ, যেখানে আইন প্রণয়ন করা হয়। আর এটা হচ্ছে জাতীয় সংসদের ভিতরের অবস্থা। এখানে মেম্বার অফ পার্লামেন্ট, সংসদ সদস্যরা বসেছেন, তারা তাদের মতামত প্রকাশ করতেছেন, যে এলাকা থেকে নির্বাচিত সে এলাকার সমস্যা তুলে ধরছেন, আইনের বিভিন্ন দুর্বল দিক, সবল দিক, প্রয়োগের দিক নিয়ে সেখানে আলোচনা হয়। এটা প্রত্যেক এলাকার একজন করে জনপ্রতিনিধি, 300 আসন থেকে 300 জন এবং আরও মহিলা নির্বাচিত 50 জন, মোট 350 জন এমপি সারা বাংলাদেশ নিয়ে, তাদের অঞ্চল নিয়ে সেখানে চিন্তা করে আইন প্রণয়ন করে, দেশের উন্নয়ন নিয়ে চিন্তা করে সুশৃঙ্খলভাবে। তাহলে এই জাতীয় সংসদের ভিতরে প্রধানমন্ত্রী যিনি হন, তিনি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। প্রধানমন্ত্রী হচ্ছে সংসদ নেত্রী। তিনি সংসদে মূল্যবান ভাষণ প্রদান করেন, দিক নির্দেশনা প্রদান করেন, জাতিকে তিনি একটি সুন্দর সুশৃঙ্খল জীবনযাপনের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যান। এবং স্পিকার থাকেন সেখানে একজন, স্পিকার এমপিদেরকে শপথ বাক্য পাঠ করেন এবং শৃঙ্খলা রক্ষা করেন, সংসদ অধিবেশন পরিচালনা করেন। এই শান্তিপূর্ণ অবস্থান এখানে, এটা হচ্ছে নির্বাচনের গুরুত্ব। এগুলো নির্বাচনের গুরুত্ব। নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য, পৃথিবীর যে কোনো শান্তিপূর্ণ রাষ্ট্রের জন্য নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনের মাধ্যমে প্রার্থী তার পছন্দের ব্যক্তিকে ক্ষমতায় বসাতে পারেন। তাই নির্বাচক মণ্ডলী হচ্ছে যে রাষ্ট্র পরিচালনার মধ্যে একটি সেতুবন্ধন হিসেবে কাজ করেন নির্বাচক মণ্ডলী। তাহলে এই নির্বাচক মণ্ডলী যাদেরকে নির্বাচনে ক্ষমতায় আরোহণ করায়, পাঠায়, তারাই ক্ষমতায় বসেন। যেমন এই বাংলাদেশে 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল, আওয়ামী লীগকে জনগণ রায় দিয়েছিল। তারপর আবার 2001 সালে বিএনপিকে মানুষ রায় দিয়েছিল। আবার 2008 সালে আওয়ামী লীগকে মানুষ মনোনীত করেছে এবং এই পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় আছেন। জননেত্রী শেখ হাসিনা তার প্রধানমন্ত্রী হিসেবে আছেন। এইভাবে 1973 সাল থেকে 2019 সাল পর্যন্ত 16 বার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তার মধ্যে 2বার হলো গণভোট, আর 3বার হলো প্রেসিডেন্ট নির্বাচন অর্থাৎ রাষ্ট্রপতি নির্বাচন, আর 11 বার হয়েছে সংসদ নির্বাচন। 1973 সাল থেকে 2019 সাল পর্যন্ত 16 বার এই সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এছাড়া স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার হলো ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন ইত্যাদি। অসংখ্যবার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তাই নির্বাচনের মাধ্যমে এইভাবে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হয় এবং দেশ পরিচালনার জন্য একটি দল, একটি সরকার গঠিত হয়। তাহলে এবার আসো নির্বাচনের প্রকারভেদ নিয়ে আমরা আলোচনা করব। নির্বাচন হচ্ছে 2 প্রকার, প্রত্যক্ষ নির্বাচন আর পরোক্ষ নির্বাচন। যে নির্বাচনে জনগণ সরাসরি ভোট প্রদান করে তাকে বলা হয় প্রত্যক্ষ নির্বাচন, আর যে নির্বাচনে জনগণ, ভোটারগণ, নির্বাচক মণ্ডলী সরাসরি প্রার্থীকে ভোট প্রদান করে না তাকে বলা হয় পরোক্ষ নির্বাচন। যেমন প্রত্যক্ষ নির্বাচনে জনগণ সরাসরি এমপি নির্বাচিত করে, 300 জন এমপি নির্বাচিত করে। এই বাংলাদেশে 300 জন এমপি জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হয়, এটা হচ্ছে প্রত্যক্ষ নির্বাচন। আর এই 300 জন এমপি পরবর্তীতে 50 জন মহিলা সংরক্ষিত আসনে মহিলা এমপি নির্বাচন করেন। তাহলে জনগণ সরাসরি ওই 50 জন সংরক্ষিত আসনের মহিলা এমপিকে ভোট দেয় না। তাহলে এই পরোক্ষভাবে তারা নির্বাচিত হলো, কারণ এমপি নির্বাচন করেছে জনগণ, এমপিরা ওই 50 জনকে নির্বাচন করেছে। এবং রাষ্ট্রপতি নির্বাচনে জনগণ সরাসরি ভোট দেয় না। তাহলে রাষ্ট্রপতি নির্বাচিত হয় যে দলকে বেশি মানুষ সমর্থন জানায়, যে দল বেশি ভোট পায়, যে দলের সংসদ সদস্য বেশি হয়, যারা সরকার গঠন করে, তারাই রাষ্ট্রপতি নির্বাচন করে। তাহলে
দেখা যায় যে রাষ্ট্রপতিকে সরাসরি ভোট দেয় না, তাহলে রাষ্ট্রপতি পরোক্ষ নির্বাচনের মাধ্যমে হয়। আর প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে আমাদের ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে এমপি পর্যন্ত এগুলো প্রত্যক্ষ ভোটের মাধ্যমে হয়। ঠিক পৃথিবীর অন্যান্য দেশেও এমনই। মার্কিন যুক্তরাষ্ট্রে জনগণ সরাসরি প্রেসিডেন্টকে ভোট দেয় না, সেখানে একটি মধ্যবর্তী সংস্থাকে ভোট দেয়, সিনেটকে। সিনেট সদস্যরা তারপর তারা প্রেসিডেন্ট নির্বাচন করে। এই পৃথিবীর বিভিন্ন দেশে প্রত্যক্ষ এবং পরোক্ষ নির্বাচন দুটি পদ্ধতি রয়েছে। এরপর আমি তোমাদের কিছু প্রশ্ন করব, এই আলোচনার আলোকে কিছু প্রশ্ন আমি তোমাদেরকে বলছি। নির্বাচন কাকে বলে? তাহলে আমি পূর্বেই বলেছি যে নির্বাচন কাকে বলে। নির্বাচন হচ্ছে প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের স্বাধীনভাবে তাদের পছন্দনীয় ব্যক্তিকে ভোট দানের মাধ্যমে নির্বাচিত করার প্রক্রিয়াকে নির্বাচন বলে। নির্বাচক মণ্ডলী বলতে কী বুঝো? যারা ভোটাধিকার প্রয়োগ করে তাদের সকলকে একত্রে নির্বাচক মণ্ডলী বলা হয়, অর্থাৎ ভোটারদেরকে নির্বাচক মণ্ডলী বলা হয়। নির্বাচনের প্রয়োজনীয়তা বর্ণনা করো। গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচনের প্রয়োজনীয়তা অপরিসীম। নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হয়। নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে তাদের পছন্দনীয় যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে পারে। এইভাবে তোমরা বিস্তারিত বিবরণ দিবে, নির্বাচনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করবে। এরপর আমি তোমাদেরকে কিছু বাড়ির কাজ দেব, এই কাজগুলো তোমরা করে রাখবে এবং বিদ্যালয় খোলা হলে আমি যখন বলবো তখন তোমরা আমাকে এগুলো উপস্থাপন করবে। নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রে স্থিতিশীলতা আসে, ব্যাখ্যা করো। নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রে স্থিতিশীলতা আসে, ব্যাখ্যা করো। 2, শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের উপায় নির্বাচন আলোচনা করো। তাহলে এই শান্তিপূর্ণ প্রক্রিয়াই হচ্ছে নির্বাচন। এছাড়া যদি এই নির্বাচন না থাকতো, পৃথিবীর বিভিন্ন দেশে, সব দেশেই এখন নির্বাচন অত্যন্ত জনপ্রিয়। নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হয়, শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের নির্বাচনের কোনো বিকল্প নেই। আশা করি তোমরা আমার আলোচনা থেকে এবং তোমাদের পাঠ্য বইয়ের সাহায্য নিয়ে বিস্তারিতভাবে এই দুটো প্রশ্নের উত্তর লিখে রাখবে এবং বিদ্যালয় খোলা হলে তা তোমরা উপস্থাপন করবে। তো আজকের মতো ধন্যবাদ জানিয়ে এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।